এই 1 বছরে আপনার শিক্ষার্থী বান্ধব ছাত্র বান্ধব কি কাজ ছিল? এই যে ভাই কথা বলতে দেওয়া হচ্ছে ভদ্রতা। আবিদ ভাইয়ের এই মানে এটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবিদ ভাই থেকে সেটা প্রত্যাশা করি। উনি কথা বলার সময় বারবার এই ধরনের ইন্টারফারেন্স করে, এটা কোন ধরনের ভদ্রতা? এটা তো ভাই একটা বেসিক একটা হচ্ছে বিহেভিয়ার। যখন ইয়ামিন মোল্লা এবং হচ্ছে সাদিক কায়েম এবং আরো দুজন আপনাকে যা যা মানে যা বললেন সবকিছুর বিষয়ে আপনার সম্পূরক যেগুলো বলার উত্তর। হ্যালো, হ্যাঁ আপনাকে ধন্যবাদ। আমি অনেকগুলো এখানে কোশ্চেন পেয়েছি এবং হচ্ছে যে সম্পর্ক প্রশ্ন পেয়েছি, সেটা হচ্ছে যে শুরুতে বিনিয়ামিন মোল্লা উনি ভাই বললেন যে হচ্ছে ছাত্রদল ডাকসু চায় না, সেটা একটা বানোয়াট কথা এবং মিথ্যাচারিতা। দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে প্রক্রিয়ার মধ্য দিয়ে প্যানেল নির্ধারিত হয়েছে, সেই প্রক্রিয়াটা হচ্ছে আমাদের পার্টির, আমাদের সংগঠনের সেন্ট্রাল নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ অভ্যন্তরীণ ভোটাভুটির মধ্য দিয়ে আমাদের প্যানেল নির্বাচিত হয়ে ডাকসুতে নির্বাচন করতে আসছে। আমরা প্রাথমিকভাবে আমরা আমাদের সংগঠনে বিজয় অর্জন করে এরপরে আমরা ডাকসুতে নির্বাচন প্রতিযোগিতা করতে এসেছি। যখন দেখেছি আমরা এই প্রক্রিয়ায় এই চমকের মধ্য দিয়ে আমরা আমাদের প্যানেল ঘোষণা করেছি, তখন দেখলাম আমরা আমাদের যে প্রতিপক্ষ প্যানেলগুলো আছে, তখন এই রাজনৈতিকভাবে আমাদের এই সিদ্ধান্তগুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আমাদেরকে নানান ধরনের বুলিংয়ের শিকার করছেন, অপপ্রচার করে যাচ্ছেন। সুতরাং জাতীয়তাবাদী ছাত্রদল এই বাংলাদেশের শুধু ডাকসুর ভোটাধিকার না, এই গোটা বাংলাদেশের গণতন্ত্র এবং ভোটাধিকারকে ফিরে আনার জন্য গত 17.5 বছর জীবনের সর্বস্বটুকু বিলিয়ে দিয়ে রাজপথে ছিল। সেগুলো প্রমাণ দেওয়ার কিছু নয়, সেটা উপস্থিত দর্শকবৃন্দ যারা আছেন, অতিথি যারা আছেন, সকলে স্বীকার করবেন। এরপরে দেখলাম যে বিনিয়ামিন মোল্লা ভাই বললেন 2019 সালের নির্বাচনে শিবির অংশগ্রহণ করতে পারেনি। দেখেন ভাই, বিনিয়ামিন মোল্লা ভাই শিবির অংশগ্রহণ করতে পারেনি না, শিবির অংশগ্রহণ করেনি, কারণ তারা তো প্রকাশ্য রাজনীতি করতেই তখন ভয় পাইতো। তখন তারা বিহাইন্ড দ্য সিনে ছাত্রলীগের হয়ে বিভিন্ন পদে পদায়িত ছিল। সুতরাং তারা নির্বাচন করেনি, এমন না যে তাদেরকে নির্বাচন করতে দেওয়া হয়নি। তারপর সাদিক কায়েম ভাই বললেন দিল্লির বয়ান বলছেন। সাদিক কায়েম ভাই, আমি ইতিহাস পড়তে চাই না, আমি ইতিহাসে যেতে চাই না। 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালগুলোতে রাজাকার শব্দটাকে কারা নরমালাইজেশন করার চেষ্টা করেছে, আপনি নিজে সেটাকে নেতৃত্ব দিয়েছেন, নিজে নরমালাইজেশন করার চেষ্টা করেছেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে জাতীয় সঙ্গীতকে অবমাননা করেছেন আপনারা। তারপর হচ্ছে যে টিএসসিতে যারা স্বীকৃত, হ্যাঁ বিচারিক হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন আছে, বিচার হয়তো বা শাস্তি কম হতো অথবা শাস্তি বেশি হতো, কিন্তু স্বীকৃত যারা রাজাকার তাদের ছবি তো আপনি টানাতে পারেন না। তারপর হচ্ছে যে এই গণঅভ্যুত্থান পরবর্তী সময় 5 আগস্ট পরিবর্তন সময়ে আপনারা তো দেখেছেন শিবির ম্যাগাজিন প্রকাশ করেছে, সেই ম্যাগাজিনে বলা হয়েছে স্বাধীনতা মুক্তিযুদ্ধে মুসলমানদেরকে ভুল বুঝিয়ে মুক্তিযুদ্ধে নেওয়া হয়েছে। এই যে ঘটনাগুলো বললাম, এই ঘটনাগুলো কোনোভাবেই কি 5 আগস্টের পূর্বের ঘটনা না, এগুলো হচ্ছে আপনি নেতৃত্বে থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা। সুতরাং এইগুলো যদি আপনি বলেন যে এগুলো দিল্লির বয়ান, তাইলে তো হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর যে গঠনতন্ত্র, ডাকসুর যে মূল উদ্দেশ্য, সেই লক্ষ্যে লেখা আছে স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করতে হবে। কিন্তু আপনারা 5 আগস্ট পরবর্তী সময়ে জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্লোগান ছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। সেদিন রাতের যে রাজাকার শব্দটা আমরা হাসিনার দিকে স্যাটায়ার স্বরূপ ফিরিয়ে দিয়েছিলাম, আমরা যে রাজাকার সেটা আমরা স্বীকার করিনি। সুতরাং 5 আগস্টের পরে স্বৈরাচারকে বাদ দিয়ে শুধুমাত্র তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগান থেকে নরমালাইজেশন করার যে চেষ্টা, সেটা অবশ্যই মুক্তিযুদ্ধকে হেয় করেছে। সুতরাং আপনারা যে ডাকসুতে আপনার পয়েন্টটা পেয়েছি, আমরা এখন না এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে যে শিবিরের সাদিক কায়েম একটু আগে বলেছেন যে তারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। এ ভাই, নির্যাতন নিপীড়ন হয়েছেন এবং তাদের নেতাকে মারতে মারতে পানি খাওয়ার সময় প্রস্রাব খেতে বলেছে। আমরা জানি 1981 সালে চট্টগ্রাম সিটি কলেজে নির্বাচিত এজিএস কে কুপানোর পরে যখন সে পানি চেয়েছিল, শিবিরও সেদিন তাকে প্রস্রাব খাইতে বলেছিল। সুতরাং আপনাদের ওই ইতিহাস আছে। কিন্তু কথা হচ্ছে যে ব্যক্তি সাদিক কায়েম, আপনি সাদিক কায়েম ভিপি প্রার্থী, আমি আবিদ ভিপি প্রার্থী, এখানে ভিপি প্রার্থীরা আছি। কিন্তু আপনি সাদিক কায়েম গত 16 সাল থেকে 5 আগস্ট পর্যন্ত আপনি সাদিক কায়েম কোথায় ছিলেন, এটা হবে প্রশ্ন। আমরা এটা জানতে চাই। তারপর কাজ করার কথা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করার কথা বলছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি ছাত্রলীগের আমলে প্যারালাল প্রশাসন করে ছাত্রলীগ প্রশাসনকে নষ্ট করে দিয়েছিল, এরা প্রশাসন সেজেছিল। কিন্তু 5 আগস্টের পরে দেখতে পেলাম
প্রশাসন দিয়ে কাজ না করিয়ে আপনারা ছায়া প্রশাসন সেজেছেন। ছাত্রলীগ বেরিয়ে গেছে, ছাত্রলীগের বিহাইন্ড দ্য সিন হলগুলোতে আবিদ আপনার কোশ্চেনগুলো পাওয়া গেছে। সাদিক একদম টু দি পয়েন্ট যদি উত্তরগুলো দেন, একদম টু দি পয়েন্ট উত্তরগুলো দিবেন আবিদ প্লিজ। আপনারা যে প্যানেল ঘোষণা করেছেন ওই প্যানেলের মধ্যে একজনকে আপনারা সদস্য ইনক্লুড করেছেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের বীর শ্রেষ্ঠ মতিউর রহমানকে প্লেন হাইজ্যাকার বলেছে। তাহলে এগুলা কিন্তু আপনারা জানতেন যেন সেই প্যানেলে তাকে আপনারা ইনক্লুড করেছেন। তার মানে কি সাদিক অনেকগুলো পয়েন্ট, আপনি টু দি পয়েন্ট উত্তর দিবেন, একদম টু দি পয়েন্ট উত্তর দিবেন। দেখেন আবিদ ভাই 5 আগস্টের পর থেকে এই কবিতাগুলো বারবার আবৃত্তি করে আসতেছে। আমি একটু জানতে চাই আবিদ ভাইয়ের কাছে, এই 5 আগস্টের পরে 5 আগস্টের পরে আজ পর্যন্ত শিক্ষার্থী বান্ধব, ছাত্র বান্ধব আপনার কি কি কাজ ছিল একটু জানেন? কবিতার বাইরে 5 আগস্টের পরে আজকে 1 বছর হয়ে গেল। এই 1 বছরে আপনার শিক্ষার্থী বান্ধব, ছাত্র বান্ধব কি কাজ ছিল? এই যে ভাই কথা বলতে দেওয়া হচ্ছে ভদ্রতা। আবিদ ভাইয়ের এই মানে এটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবিদ ভাই থেকে সেটা প্রত্যাশা করি। উনি কথা বলার সময় বারবার এই ধরনের ইন্টারফারেন্স করে, এটা কোন ধরনের ভদ্রতা? এটা তো ভাই একটা বেসিক একটা হচ্ছে বিহেভিয়ার। যখন রিপ্লাই দেওয়ার পরও যখন উনি বারবার এই কবিতার মতো মিথ্যা জিনিসগুলো আবৃত্তি করে তখন আর কিছু বলার থাকে না। এই বিষয়গুলো আমরা অনেকবার বলেছি, অনেকবার এগুলো ক্লারিফিকেশন দেওয়া হয়েছে। এবং উনি যে বিষয়টা বলতেছে, উনি বারবার যেমন কিছুদিন আগে শিবিরের বিভিন্ন হচ্ছে ওনার সকল অপকর্ম বলে তিনি হচ্ছে পাঠ করেছিল 71.org থেকে। ওই এর অপর পেজে বলা আছে জিয়াউর রহমান হচ্ছে একজন স্বৈর শাসক, সে হচ্ছে খুনি, তারেক জিয়া হচ্ছে একজন খুনি, এবং হচ্ছে ওখানে আমি ওটা কোট আনকোট বলতেছি, এবং ওইখানে বলা আছে হলো খালেদা জিয়া এটিমের টাকা আত্মসাৎকারী। তো ওই ধরনের বয়ান দ্বারা যখন আমাদের আবিদ ভাইরা প্রভাবিত হয় তখন তার কিছু বলার থাকে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের এই বিষয় অবশ্যই তারা বোঝার কথা। এবং আজকে আমরা যখন ডাকসু নিয়ে আলাপ করছি, একটা হচ্ছে ডিবেট, এই ডিবেটে আলাপ হওয়ার কথা আমরা কি করতে চাই, শিক্ষার্থীদের নিয়ে আমাদের ভাবনা কি, আমাদের চিন্তা কি। সো এই চিন্তা না গিয়ে ওনাদের যেহেতু আর কিছু নাই, 1 বছর কোনো কাজ করে নাই, এবং মোল্লা ভাই বলছে যখন হচ্ছে শিক্ষার্থীদের একটা গণদাবি ডাকসু নির্বাচন হোক, সেই নির্বাচনটাকে বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছে এবং এটাও ঠিক মতো করতে পারে নাই। এখন যেহেতু কোনো কিছুতে নাই, সুতরাং সে আগের ক্যাসেটগুলো, ওই যে দিল্লির ক্যাসেট, হাসিনাবাদী যে ক্যাসেট, ক্যাসেট, সে ক্যাসেটগুলো আবার বারবার হচ্ছে কি করতে বাজাইতে হবে। এর বাইরে নতুন কিছু বলার নাই। তো আমি নতুন আমরা কি করতে চাই সেটা শিক্ষার্থীদেরকে নিয়ে আমাদের ভাবনা কি সেটা আমি জানাতে চাই। সাদিক আমরা আবারও ফিরবো। আমি একটু কথা উনি বলছে বিশ্ববিদ্যালয় ছাড়া প্রশাসন, এখানে আমার যারা বন্ধুরা আছে, আমার ছোট ভাইরা যারা আছে, আমার যারা বোনরা আছে, আমি তাদের কাছে জিজ্ঞেস করতে চাই আজকে যারা প্রত্যেকটা হলের প্রভোস্ট তারা কোন দলের আপনারা একটু বলেন। আজকে যিনি প্রভোস্ট কমিটির চেয়ারম্যান তিনি কোন দলের বলেন, আজকে যে প্রভিসি সে কোন দলের বলেন। সবার কাছে পরিষ্কার সেটা একটা দলের, সেটা হচ্ছে সাদা দল, সেটা হচ্ছে বিএনপি। এবং আজকে যে ডাকসু নির্বাচন হওয়ার পরে প্রতিদিন রাতে 8টা 9টা 10টা 12টা বাজেও ওহী নাজিল হয়, বিজ্ঞপ্তি নাজিল হয়। বিজ্ঞপ্তিগুলো কার পক্ষে? সবগুলো একটা দলের পক্ষে, একটা ছাত্র সংগঠনের পক্ষে। তাহলে এরপর যদি বলে ছায়া সংগঠন, ছায়া আমরা নাকি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ছায়া হচ্ছে কি প্রশাসন, আরে ভাই ছায়া প্রশাসন তো আপনারাই, আপনারা যেভাবে চাইতেছেন, আপনারা যাই চান তারা সব দিচ্ছে, এরপরও আর কত ভিকটিম রোল প্লে করবেন। এবং এর মাধ্যমে আপনাদের মানে হচ্ছে কি বলে কোনো এজেন্ডা নাই, কোনো শিক্ষার্থীদের নিয়ে আপনাদের ভাবনা নাই, এই বিষয়টা আপনারা বারবার নিজেদের নিয়ে আসতেছেন। এখন আমাদের ভাবনাগুলো একটু বলি শিক্ষার্থীদেরকে নিয়ে। আমাদের ভাবনাটা আমরা শুরুর অংশটাতে পেয়েছি। আমাদের সঙ্গে উমামা ফাতেমা জয়েন করেছে। বিষয় আমাকে বলতে হবে, ক্যাম্পাসে যত নিপীড়ন হয়েছে আপনি ক্যাম্পাস সাংবাদিকদেরকে জিজ্ঞেস করবেন। ক্যাম্পাসে যখন আমাদের এই যে একাতলে শাহরিয়ার নির্যাতিত হচ্ছে, মারুফ, রাকিব ভাই যত নির্যাতন, আপনার এই পয়েন্টগুলো আমরা পেয়েছি সাদিক। আমরা একটু উমামার কাছে যেতে চাই। উমামা ফ্যামিলির সাথে আলাপ করা এবং উমামা আপনি শুনতে পাচ্ছেন তো? থানা থেকে তাদেরকে বের করে নিয়ে আসে। সাদিক আমরা আবারও ফিরবো, আমরা একটু উমামার কথা শুনছি। জি তাদেরকে জিজ্ঞেস করেন, অ্যাক্টিভিস্ট যারা আছে তারাই জিজ্ঞেস করেন। এবং এই জুলাই আন্দোলনে সবচেয়ে ক্রুশিয়াল টাইমে সকল অংশীদারদের সাথে সাদিক কায়েম শিবিরের সাথে যোগাযোগ রাখেন। আমরা উমামার কাছে যেতে চাই। উমামা এখন পর্যন্ত আলোচনার যে অংশে আপনি এসেছেন, জি প্লিজ প্লিজ উমামা শুরু করবেন। সাদিক ভাই উমামা শুরু করবেন, উমামা শুরু করবেন। আচ্ছা সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং প্রথমেই আন্তরিকভাবে আমি দুঃখিত, কিছুটা দেরি হয়ে গেছে আসতে। আমার যারা সহ আলোচক আছেন তাদের আলাপগুলো আমি মিস করে ফেলেছি। প্রথমেই আসার পরপরই যেহেতু আবিদ ভাই এবং সাদিক ভাইয়ের বক্তব্য শুনছিলাম, তো দুইজনের বক্তব্য শুনে আমার মনে হয়নি আমি কোনো ডাকসু সংলাপে এসেছি।
আমার প্রথম অনুভূতি যে সম্ভবত আমি কোনো রাজনৈতিক মতাদর্শিক দ্বন্দ্ব এবং কে এখানে সব থেকে বেশি সঠিক এমন একটা যুদ্ধের মধ্যে প্রবেশ করেছি। তো এটা খুবই দুঃখজনক যে এই ধরনের মতাদর্শিক দ্বন্দ্বে আর ঢোকার জন্য আসলে ডাকসুকে কেন প্রয়োজন।